দুঃখিত, বৈদ্যুতিক গোলযোগের কারণে আমাদের আলোচনায় একটু ছেদ পড়ে গেছে। যন্ত্রের সুবিধা যেমন আছে তেমন বিড়ম্বনাও তো আমাদের সহ্য করতে হয়। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় ঢুকে যাচ্ছি। আমরা পড়ছিলাম অপরিচিতার দ্বিতীয় অংশে। আমি একটু সংক্ষেপে কাহিনীটা বলে নিই যে এই অংশে আমরা দেখব বিয়ের যেহেতু সমস্ত কিছু পাকাপাকি হয়ে গেছে এবং বিয়ের প্রাথমিক অবস্থা বা প্রাথমিক কার্যকলাপ আশীর্বাদ, গায়ে হলুদ এগুলো সম্পন্ন হওয়ার পরে অনুপম গল্পকথক অনুপম জবরজং সাজে বিয়ে বাড়িতে যেয়ে উপস্থিত হয় এবং সেইখানে দেনা পাওনা নিয়ে বা পণ নিয়ে কথার কি বলে যে পরখ করার বিষয় আশয় নিয়ে কন্যার পিতার সঙ্গে বরপক্ষের একটু মনোমালিন্য না, আসলে আমরা আলোচনার এসে দেখব যে অসম্মানের চূড়ান্ত পর্যায়ে কন্যার পিতা কর্তৃক বিয়েটা ভেঙে দেওয়া হয় বা বরপক্ষকে ফিরিয়ে দেওয়া হয়। এর মধ্যে এবং এর ফলে কি করে যে বরপক্ষ দক্ষযজ্ঞ কাণ্ড করে, বিবাহ বাড়িতে দক্ষযজ্ঞ কাণ্ড করে সেখান থেকে বের হয়ে আসে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের আলোচনার বিষয়। তো দ্বিতীয় অংশের বিষয় এবার আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো বিশ্লেষণ করি। অংশটার প্রথমেই আছে, দেখো, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। কার সম্পর্কে বলছে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। কন্যার বাবা শম্ভুনাথ সেন সম্পর্কে বলছে, যে বিয়ের মাত্র 3 দিন আগে বরকে দেখার জন্য কলকাতায় আসে এবং তাকে আশীর্বাদ করে যায়। সেই সময়ে অনুপম বা হবু বর তার হবু শ্বশুর সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, যে যার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটা যেন তার বাহ্যিক অবয়বেই বোঝা যায়। খুব কম মানুষই আছে যে যাদের বাহ্যিক চেহারার সঙ্গে বা চেহারার সৌন্দর্যের সঙ্গে তার ভিতরের যে ব্যক্তিত্ব আছে সেটারও একটা সুসামঞ্জস্য ঘটে। আমাদের অনুপমের মধ্যে কিন্তু ঘটেনি, যে কিনা মাকাল ফলের মতো সুন্দর ছিল, কিন্তু এই লোক সত্যিকার অর্থেই সুপুরুষ ছিল। তাকে দেখলেই তার বাহিরেই হচ্ছে তার ভিতরের গাম্ভীর্য প্রকাশ ঘটে, তার গম্ভীরতায় বা তার নিশ্চুপতায়। তার বর্ণনা দিচ্ছে কিভাবে, যে তার বয়স কত, 40-এর কিছু এপারে বা ওপারে হবে, চুল কাঁচা, গোফে পাক ধরেছে এবং সে যে সুপুরুষ সেটা দেখলেই বোঝা যায়। আর কেমন সুপুরুষ, যে ভিড়ের মধ্যে মানুষ চেনা তো কষ্টকর, কিন্তু তার বাহ্যিক অবয়বটা এমন সুপুরুষ যে তাকে 10 জনের মধ্যে বা 100 জনের মধ্যে তাকালেও সহজেই তাকে চিনে নেওয়া যায় যে ইনি শম্ভুনাথ সেন। এরপরে আসো, দেখো, বেহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের। বেহাই সম্প্রদায় কারা? বিয়ের মধ্য দিয়ে কন্যাপক্ষ এবং বরপক্ষ, এই যে দুটি পক্ষ, কন্যা এবং বর ছাড়াও তাদের যে 2 পক্ষ, বাবা মা, এরা পরস্পর বিহাই। তো এই বিহাই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের। কিন্তু এখানে কিন্তু বিহাই সম্প্রদায় বলতে বরের পক্ষের বাবা মাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে সেই সময়ে 19বিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন কি বলে যে কুলীন বা একটু অভিজাত বংশ, সে চাকরি বাকরির দিক দিয়েই হোক, শিক্ষার দিক দিয়েই হোক বা ধন সম্পদের দিক থেকে হোক, মোটামুটি একটু অভিজাত অবস্থায় আছেন। তারা বিয়ের ক্ষেত্রে যখন বরকে নিলামে চড়াতো বা পাত্রকে নিলামে চড়াতো, সেই সময়ে তাদের মন মানসিকতাটা বা তারা কি বলছে যে আমরা এর আগে বিয়ে সম্পর্কে মামার মতটা দেখেছি, যে যেভাবে ইচ্ছা সেভাবে তারা শোষণ করবে। শোষণ করাটা কি, যে কোনো ধরনের আচরণ তারা কি বলে যে কন্যা পক্ষের সঙ্গে করবে, কিন্তু গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে নালিশ খাটবে না। এর হচ্ছে যে কোনো ধরনের আচরণের কোনো প্রতিবাদ চলবে না, এই রকম হবে বিহাই। সেই প্রসঙ্গে দেখো, সেই সূত্র বা সেই কথা রেশ ধরেই বলছে, বিহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের। এই বিহাই সম্প্রদায় হচ্ছে কন্যা পক্ষের বিহাই সম্প্রদায়, কন্যার বাবা মা বা তাদের গুরুস্থানীয় কেউ। কি প্রসঙ্গে অনুপম কথাটা বলছে? যখন শম্ভুনাথ সেন পাত্রকে আশীর্বাদ করতে আসে, তখন মামা অনর্গল তাদের ধন সম্পদের কথা তুলে ধরছে এবং কি বলছে যে কলকাতায় যারা ধনী তাদের থেকে অনুপমের পরিবার যে কোনো অংশে কম নেই,
অনর্গল সেসব কথা বলে যাচ্ছে এবং প্রেক্ষাপটে বা মানে প্রত্যুত্তরে শম্ভুনাথ সেন কোনো কথা বলছে না, মানে কোথাও হুহাও করছে না, একদমই হচ্ছে নিশ্চুপ। সেই প্রসঙ্গে তার মামার মনে হয় কি যে সে একজন নির্জীব মানুষ, মানে কোনো মানে কি বলে যে কোনো কিছুতে কোনো রাস শব্দ করে না, এইরকম একজন মানুষ। প্রকৃতপক্ষে শম্ভুনাথ সেন এমন ছিলেন কিনা তার পরিচয় আমরা একটু পরেই পাবো। তো যাই হোক, তার সেই নির্জীব অবস্থা সেই সময় মামাকে খুশি করেছিল, যে সে ভেবেছিল তাদের এই ধন সম্পদের কথা শুনে শম্ভুনাথ সেন হয়তো মানে চুপ হয়ে গেছেন, বা তাদের তুলনায় তারা যে নিচু সেটা ভেবেই বা তিনি নিশ্চুপ থেকেছেন। এই প্রসঙ্গে তিনি খুশি হয়ে এই কথাটা বলেছেন যে বিহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। আচ্ছা দেখো, আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। পাকা লোক মানে কি? দক্ষ, পরিপক্ক, পটু, মানে যে মানুষটা কোনো কাজে খুব পটু, সেই কাজে সেই মানুষকে পাকা বলা হয়। আচ্ছা, গর্বের সামগ্রী, গর্ব মানুষ কি নিয়ে গর্ব করে? গুণ নিয়ে গর্ব করে, বিদ্যা নিয়ে গর্ব করে, ধন সম্পদ নিয়েও মানুষ গর্ব করে। কিন্তু কোনো মানুষকে নিয়ে যার নিজের ধন সম্পদ নাই, যার নিজের বিদ্যা নাই, যার নিজের গুণ নাই, তারপরে এমন একটা মানুষ এই সংসারের, কার সংসার? সেই উকিলের সংসার, যিনি বর্তমানে মৃত এবং তার স্ত্রী আর একমাত্র পুত্র জীবিত, সেই সংসারের প্রধান গর্বের বিষয় হচ্ছে এই উপমণ্ডুক অশিক্ষিত মামা। কেন? দেখো, আমরা আরেকটু আচ্ছা, আমরা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী, পরের লাইনটা আচ্ছা একটু সমস্যা হচ্ছিল, পরের লাইনটা একটু দেখো। ইহাতে যে বাচুক আর যে মরুক, কি প্রসঙ্গে কথাটা বলা হচ্ছে একটু খেয়াল করো, যে যখন বিয়ের মানে পূর্বে পণের কি আয়োজন হবে, পণ সম্পর্কে যে ধারণাগুলো, যে বর তার কোনো ধারণা নাই যে কি পণ হচ্ছে, দেওয়া থাওয়ার কথা কি হচ্ছে, সেই সম্পর্কে কিছুই জানে না, কারণ এর সমস্ত দায়িত্ব হচ্ছে তার মামার উপর। কারণ কোথাও কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপার আছে, অনুপমের পরিবারে স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপার আছে, সেই জায়গাগুলোতে তার মামা কোনো অবস্থাতেই পারবেন না। মানে যেটা মানে কি বলে, টাকা পয়সা বা ধন সম্পদ পাওয়ার কোনো জায়গা থাকলে তার এমন জটিল বুদ্ধি, কুটিল বুদ্ধি, মানে যেটা তার পাওয়ার সেটা সে আদায় করেই ছাড়বেন যেভাবেই হোক। এবং এই আদায় করতে যেয়ে যদি বিপরীত পক্ষ, মানে যে সেটা দেবে, তার যদি ক্ষমতা নাও থাকে, তারপরেও তিনি আদায় করে ছাড়বেন সেটা যেভাবেই হোক। এই ক্ষেত্রে এই সংসারের কোনো লোকসান হবে না, বা মানে কোনো দিক থেকে এই সংসারের কোনো কিছু খোয়া যাবে না, এই জিনিসটাকে বোঝাতে, বা এই যে তত্ত্বাবধায়ক, তার এই তত্ত্বাবধায়ন গুণের জন্যই অনুপম তার মামাকে বলছে যে সে তাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী, এবং তাদের সংসারকে ধরে রাখতে তাদের সংসারের আয় বৃদ্ধি করতে বা সম্পদ বৃদ্ধি করতে, যে যদি অপর পক্ষের মৃতপ্রায় অবস্থা হয়, তারপরেও সে এই সংসারের কোনো ক্ষতি করে অন্যকে কোনো রকম সুবিধা দেবে না। এ কারণেই হচ্ছে এই সংসারে সে প্রধান গর্বের সামগ্রী। আচ্ছা দেখো, মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। এই প্রসঙ্গে আমাদের আরো দুইটা গল্প আমরা এর আগে পড়তে বলেছিলাম, দেনা পাওনা এবং হৈমন্তী, একটু লাগবে। এই কথাটা কি প্রসঙ্গে বলা হচ্ছে, যে যখন বিয়ের আসরে বরপক্ষ উপস্থিত হয়েছে, বিয়ের লগ্ন আসন্ন, সেই সময়ে মামা শম্ভুনাথ সেনকে ডেকে যে স্বর্ণ দেওয়ার কথা ছিল সেই স্বর্ণটা একটু যাচাই বাছাই করে নিতে চেয়েছেন আগেই। কারণ মানে তার ধারণা ছিল কি, যে পরিমাণ স্বর্ণ দেওয়ার কথা যদি তার চাইতে কম দেয়, কারণ বিবাহ বাড়িতে ঢুকে মামা খুশি হয়নি। কেন? কারণ যে বাড়িটা তারা ভাড়া নিয়েছিল, তারা কানপুর থেকে কলকাতায় এসেছিল বিয়ে উপলক্ষে, এবং যে বাড়িটা তারা ভাড়া নিয়েছিল বরপক্ষের সংকুলনের জন্য, সেই বাড়িটা খুবই ছোট, এবং আর মানে বাকি যে সাজ সরঞ্জাম ছিল সবকিছুতে একটা টানাটানি অবস্থা।
তার মনে হয়েছে যে হয়তো বাবার অর্থ মানে সামর্থ্য ঠিক তেমন নাও থাকতে পারে, ফলে যে পরিমাণ স্বর্ণ দেওয়ার কথা যদি তার চাইতে কম দেয়, তাকে ঠকিয়ে দেয়, বিয়ের পরে কিন্তু সেটার আর কোনো প্রতিকার করা যাবে না। আর সে কারণেই সে কি করেছে যে তাকে যেন ঠকাতে না পারে, সে বিয়ের লগ্নের আগে কন্যার গা থেকে গহনা খুলে বাড়ি থেকে নিয়ে যাওয়া স্যাকরা দিয়ে সেই গহনাগুলোকে পরখ করিয়ে নিতে চেয়েছেন, যেন পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। এ প্রসঙ্গে একটু বলছি যে দেখো, তোমরা যখন দেনা পাওনা পড়েছো, যারা পড়েছো তাদের বুঝতে সুবিধা হবে যে সেখানে দেখেছিলি কি নিরুপমা বাবা যে পরিমাণ পণ দেওয়ার কথা ছিল সে পরিমাণ পণ জোগাড় করতে পারেনি বলেই কিন্তু বিয়েটা ভেঙে যায় সেই মুহূর্তে বরের জেদে বিয়েটা হয়, কিন্তু সেটা নিরুপমার জন্য ভালো ফল বয়ে আনেনি। হৈমন্তীতে আমরা দেখেছিলাম কি যে পরিমাণ পণ দেওয়ার কথা হৈমন্তীর বাবা গৌরীশঙ্কর বাবু কিন্তু তার সবটাই দিয়েছিলেন, তারপরও হৈমন্তীর উপর মানসিক অত্যাচার কেন নেমে এসেছিল? কারণ মেয়ে বাবার একমাত্র সন্তান ছিল এবং বরপক্ষের বরের বাবা মা কল্পনায় যে যৌতুক প্রত্যাশা করেছিলেন, বিয়ের পরে দেখা গেছেন তার সবটাই ফাঁকি, বরং যে পণ তারা দিয়েছে সেই পণগুলো মানে ঋণ করে দেওয়া, ফলে হবু জামাতার গর্ভে যে সম্পদ সঞ্চিত হচ্ছিল তারা ভাবছিলেন সেটাতে ফাঁকা পড়াতে তাদের সমস্ত রাগ যেয়ে পড়ে হৈমন্তীর উপরে এবং সেখান থেকে তাদের মানসিক অত্যাচারের শুরু হয়। কিন্তু এইখানে দেখো রবীন্দ্রনাথ সেই ফাঁকটুকু রাখলেন না, ফলে কি হলো যে মানে যে জায়গায় যে কারণে অত্যাচার হতে পারে, পরবর্তীতে মেয়ে অত্যাচারের শিকার হতে পারে, তার সবগুলো পথ কিন্তু এখানেই বন্ধ করে দিলেন এই আশ্চর্য পাকা লোককে দিয়ে। ফলে বিয়ের আগেই লগ্ন মানে কি বলে যে বিয়ের সঠিক লগ্নের আগেই মেয়ের গা থেকে গহনা খুলে সেটা পরখ করে নিলেন, যেন কোনোভাবেই কোনো মতেই সে ঠকে না যান। লেখক এখানে ব্যঙ্গ করে একটা লাইন বলেছে যে কিছু কিছু মানুষের জীবনের লক্ষ্য থাকে যে সে কোনো অবস্থাতেই কারো কাছে ঠকবে না। মামা হচ্ছে ঠিক সেই রকম একজন মানুষ যে কিনা বিয়ের আগেই কন্যাপক্ষকে যত রকম অসম্মান করা যায় তার সবটাই করে সেরেছে নিজে জেতার জন্য। তার একটা লাইন বা উপমা অনুপম এখানে তুলে ধরেছে। আচ্ছা, এরপরে দেখো, মামার মুখ লাল হইয়া উঠিল। মুখ কেন লাল হয়? লজ্জায় লাল হয়। লজ্জা কিন্তু দুই ধরনের আছে। বিনয়ী বিনম্র মানুষকে তার গুণের জন্য যদি প্রশংসা করা হয় তখনই কিন্তু সে লজ্জা পায় এবং তার মুখ লাল হয়। কিন্তু মামা তো আসলে সেই রকম বিনয়ী না এবং তার মধ্যে তেমন গুণও না, তাহলে তার মুখটা কেন লাল হলো? তোমরা পড়েছো, এই যে মামা নিজে ঠকবেন না প্রতিজ্ঞা করে অপর পক্ষকে অসম্মান করতে যে কর্মটা তিনি সম্পাদন করেছিলেন, মেয়ের গা থেকে গহনা খুলে এনেছিলেন, সেখানে দেখা যায় যে পরিমাণ স্বর্ণ দেওয়ার কথা ছিল, শম্ভুনাথ সেনের তো একটাই মেয়ে এবং যেহেতু তারা বনেদি পরিবার ছিল এবং বর্তমানে পড়ন্ত অবস্থা, কিন্তু মানে পিতামহ বা তার মানে পূর্বপুরুষের আমলে যে গহনাগুলো ছিল সেগুলো তো এখনকার মতো না। তারা বংশ পরম্পরায় যে গহনাগুলো সংগ্রহ করেছিল বা সঞ্চিত ছিল সেগুলো ভারে, মানে, ওজনে এবং মানে সব দিক থেকে যে পরিমাণ স্বর্ণ দেওয়ার কথা ছিল তার থেকে অনেক উপরে। ফলে এই যে সে স্বর্ণ যাচাই করতে যে বাড়ির স্যাকরা নিয়ে গেছেন বিয়ে বাড়িতে কন্যাপক্ষকে অসম্মান করার জন্য, সেইখানে যে দেখলেন যে মানে তিনি তো ঠকেনই, বরং এই যে শম্ভুনাথ সেন কি করেছে, সেই গহনাগুলো যখন স্যাকরা বললো যেগুলো তো দেখার দরকারই হয় না, এগুলো মানে খুব পুরাতন আমলের গহনার, এখানে খাত কিছুই নাই, এগুলো না দেখেই বোঝা যায় যে এগুলো খাঁটি সোনা। তখন শম্ভুনাথ সেন কি করেন যে তারা যে বিয়ের ইয়াররিং দিয়ে কনেকে আশীর্বাদ করেছিল সেই ইয়াররিংটা একটু পরিমাপ করতে দেয় যে এখানে কি পরিমাণ স্বর্ণ আছে। তখন শেখরা কি বলে যে এটাতে তো মানে কোনো স্বর্ণই নাই, এটা বিলেতি মাল। তখন শম্ভুনাথ সেন কি বলে যে এই গহনাটা আপনারাই রেখে দেন। তার মানে মেয়ের গা থেকে যে গহনাগুলো খুলে এনেছিলেন তিনি, সেই গহনাগুলো নিয়ে যান এবং ওই তারা যে গহনাটা দিয়ে মেয়েকে আশীর্বাদ করেছিল
সেই গহনাটা মামার হাতে দিয়ে বলে যে এটা আপনারাই নিয়ে যান। এই কথায় তার মুখ লাল হয়ে ওঠে। তার মানে মামার মতো একজন চশমখোর, অনভিজ্ঞ, বা এটা কি বলে যে মানে কি বলে যে জাদ্রেল, দুষ্ট প্রকৃতির মানুষ, সেও এই গম্ভীর প্রকৃতির নির্জীব মানুষটার কথায় লজ্জা না পেয়ে পারেনি। সেই লজ্জায় তার মুখ লাল হয়ে গিয়েছিল। দেখো পরের লাইনটা, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ওই যে প্রথমেই আমরা বলেছিলাম যে চেহারায় যে মানুষের ব্যক্তিত্বের প্রকাশ পায় সেটা আমরা এখানে দেখব। আমরা যে সময়ের গল্প বলছি যে তোমরা জানো, আমি এর আগেও বলেছি যে বিংশ শতাব্দীর শুরুর দিকে তখন কন্যা দায়গ্রস্ত পিতারা তাদের ছোট ছোট বাচ্চা মেয়েদের যৌতুকের কারণে মানে ঘাটের মরাদের সঙ্গে বিয়ে দিতেন শুধুমাত্র সামাজিক প্রথার কারণে, কন্যা দায় থেকে মুক্ত হবার জন্য। সেই সময়ে দেখো কি হচ্ছে, শম্ভুনাথ সেন তিনি তার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছেন। কত দুঃসাহসিক একটা কাজ। দেখো আমরা এই লাইনটা বিশ্লেষণ করে সেটার পরিচয় পাই। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। যখন গহনা পরিমাপ করা হয়ে গেছে এবং এটা এই অসম্মানটা শম্ভুনাথ সেন নিতে পারলেন না, তখন কি করলেন তিনি, এই যে বরযাত্রীদের জন্য যে আয়োজন করেছিলেন খাবার দাবারের ব্যবস্থা করে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে এবার বলছেন যে চলেন আপনাদেরকে গাড়ি ডেকে দিই। গাড়ি ডেকে দিই। তখন মামা বলছেন আপনি কি ঠাট্টা করছেন নাকি? বিয়ে করতে এসে বিয়েই হয়নি, মানে গহনা পরিমাপ করা হয়ে গেছে, মামাও ফর্দ টুকে নিয়েছে, যেন যা দেখানো হলো পরবর্তীতে তার যেন কোনোটাই কমতি না হয়, বা মানে দেখিয়ে পরবর্তীতে যদি আবার না দেয় সেগুলো, সেটা যেন সে লিস্ট মিলিয়ে নেওয়া যায়, সেজন্য সে লিখেও নিয়েছে। সমস্ত কাজ শেষ, কিন্তু বিয়ে পড়ানো হয়নি। কন্যার বাবা বলছে যে আপনাদের বাড়ি যাওয়ার গাড়ি ডেকে দিই। তখন সে বলছে যে আপনি কি ঠাট্টা করছেন? তার উত্তরে শম্ভুনাথ সেন কি বলছে, ঠাট্টা আপনারাই করে সেরেছেন, সেই ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। তার মানে কি দেখো, বিয়ে আমাদের একটা সামাজিক প্রথা। বিয়ের মাধ্যমে দুই পরিবারের, অজানা দুটো পরিবারের ছেলে এবং মেয়ে একত্রে একটা জীবন যেমন শুরু করে, নতুন জীবন শুরু করে, তেমনি দুই পক্ষের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা পারস্পরিক শ্রদ্ধার, ভালোবাসার, সম্মানের, ঠাট্টারও। বিবাহের সম্পর্কটা ঠাট্টারও সম্পর্ক, কিন্তু সেখানে মধুর ঠাট্টা। কিন্তু এই যে সমাজে যে অসম্মানের মানে বিহাই সম্প্রদায়ের যে তেজ থাকবে না, নির্জীব যে মানে কন্যা পক্ষটা যে নির্জীব একটা সম্প্রদায় গড়ে উঠেছিল শুধু যৌতুককে কেন্দ্র করে, সেখানে শম্ভুনাথ সেনের মনে হয়েছে যে এগুলো আর চলতে দেওয়া যায় না, বা এগুলো তার পরিবারের ক্ষেত্রে বা তার মেয়ের ক্ষেত্রে হতে দেওয়া যায় না। ফলে সেই সময় সে কি করছে, যে তার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো আসলে বিয়ের যে মূল ব্যাপার সেগুলোকে ছাড়িয়ে যারা এই দেনা পাওনা এগুলোকে বড় করে দেখে এবং সেই ভিত্তিতেই কন্যা পক্ষকে মূল্যায়ন করে, তারা আসলে বিয়ের মানিটাই বোঝে না, সম্পর্কের মানিটাই বোঝে না, সমস্তটাকে তারা ঠাট্টা করে তোলে, যেটা অনুপমের মামা বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত করেছে। সেজন্য তিনি বলেছেন যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নাই। তো সেই সময়ে কন্যা দায়গ্রস্ত পিতা, আমরা দেখেছি যে কন্যার নাম কল্যাণী, তার কিন্তু বয়স অলরেডি বেশি হয়ে গেছে, 12 পার হয়ে 15 চলছে, 15 পড়ছে। সেই সময়েও বাবা মেয়ের বিয়ের কথা চিন্তা না করে নিজের অসম্মান, পরিবারের অসম্মান এবং সর্বোপরি সামাজিক অসম্মানটার বিরুদ্ধে প্রতিবাদ করে তার কন্যার কথা ফেলে রেখে এই মানে কি বলে অসম্মানটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, কন্যার বিয়ে নিজে ভেঙে দিয়ে। আচ্ছা, এরপরে দেখো, বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। দক্ষ যজ্ঞের পালা, এ প্রসঙ্গে তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, খুব কষ্ট নিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি প্রথম ক্লাস থেকে বারবার বলেছি যে তোমরা সময় করে রামায়ণ মহাভারতটা একটু পড়ে নিও। তো আমি দেখলাম যে তোমরা বেশ কয়েকজন কমেন্টস করেছো যে এগুলো তো হিন্দুদের বই, এগুলো আমরা কেন পড়তে যাব, ইত্যাদি ইত্যাদি। টিভিতে একটা অ্যাড হয় না, যতদিন তোমাদের হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ।
এই তোমরা কারা যারা নিজেদেরকে মনে করো আমি মুসলিম, আমি হিন্দু? তারা তারা কি বাংলাদেশকে রক্ষা করতে পারবে? যারা মানে নিজের ভিতরে একটা সংকীর্ণ ধর্মবোধ নিয়ে বড় হয়। এই দেশটা স্বাধীন করার পেছনে কিন্তু শুধু মুসলিমরা ছিল না, শুধু হিন্দুরা ছিল না, নানা ধর্ম বর্ণের বাঙালিরা এই দেশটাকে স্বাধীন করেছে। এই দেশে সবার সমান অধিকার। এই দেশটাকে রক্ষা করতে হলে সেই জাতির দরকার, সেই নেতার দরকার যার কাছে কোনো হিন্দু থাকবে না, কোনো মুসলিম থাকবে না, যার কাছে প্রতিটা মানুষ মানুষ রূপে পরিগণিত হবে, মানুষের মর্যাদা পাবে। এরপর আমি বলছি কি, আমি প্রথম ক্লাসে বলেছি যে আমরা সাহিত্য পড়ছি, ধর্ম না। এবং সাহিত্যের উদ্দেশ্য কি? মানুষকে আনন্দ দেওয়া, পাঠককে আনন্দ দেওয়া, দর্শককে আনন্দ দেওয়া। এই আনন্দ দেওয়ার জন্য আমরা যা কিছু আছে তার সব কিছুই পড়তে পারি, আনন্দ পাওয়ার জন্যও পড়তে পারি। তো কি বলে, সেটা পড়তে যেয়ে কোনটা ধর্মগ্রন্থ, ধর্মর জায়গায় থাকবে। আমি যখন কি বলে মেঘনাদ বধ কাব্যাংশ বুঝিয়েছি তখনও বলেছি যে ধর্মের জায়গায় আছে, সাহিত্যের জায়গায় আছে। তুমি যদি মানে আমি তোমাকে রামায়ণ মহাভারত পড়তে বলেছি, বাংলা সাহিত্য সংস্কৃত সাহিত্যের ধারাবাহিকতায় কিন্তু বাংলা ভাষা, বাংলা সাহিত্যের সৃষ্টি। তো তুমি যদি আমরা যে মানে সংস্কৃত রামায়ণ, মূল রামায়ণ মহাভারত তো সংস্কৃততে রচিত, পরবর্তীতে বাঙালি কবিরা সেটাকে বাংলায় অনুবাদ করেছেন। তো তুমি যদি মনে করো যে এটা হিন্দুর সাহিত্য বা হিন্দুর গ্রন্থ, হিন্দুর ধর্মগ্রন্থ, এই জন্য তুমি পড়বা না, না পড়লে তোমার কোনো ক্ষতি হবে না। মানে কি বলে সরি, অন্য কারো কোনো ক্ষতি হবে না। যে ক্ষতির সম্মুখীন হবে সেটা তুমিই হবে। হয়তো এটা তেমন কোনো ক্ষতি না, কিন্তু এই যে মামার মতো আরেকটা মানুষ তৈরি হও কি না, সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। উপমণ্ডুকতা কখনোই মানুষকে ভালো কিছু দেয় না। ভালো কিছু যে দেয় না সেটা কিন্তু আমরা এই গল্পতেই পেয়ে যাই। তো সাহিত্য, আমরা সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে বা সাহিত্যের দৃষ্টিকোণ থেকে রামায়ণ মহাভারত পড়ব। বাংলা সাহিত্যে এ পর্যন্ত যা কিছু রচিত হয়েছে তার একটা বিশাল অংশ জুড়ে আছে এই রামায়ণ মহাভারতের কাহিনী। এবং আরেকটা কথা বলি যে পৃথিবীতে জাত মহাকাব্য আছে হচ্ছে মাত্র 4টি, হোমারের ইলিয়াড, ওডিসি এবং এই প্রাচ্যের এই রামায়ণ মহাভারত, 2টি জাত মহাকাব্য। এখন তোমাদের মধ্যে আবার প্রশ্ন জাগতে পারে যে জাত মহাকাব্যটা কি? জাত মহাকাব্য হচ্ছে যে মানে সেই মহাকাব্য যেটা কোনো বিশেষ কবির রচনা না, যুগ যুগ ধরে অসংখ্য কবির রচনা যখন কেউ একত্রে গ্রন্থিবদ্ধ করে কাব্য রচনা করে সেগুলো নিয়ে, তখন সেটাকে বলে জাত মহাকাব্য। রামায়ণ এবং মহাভারত হচ্ছে বাংলা সাহিত্যের 2টি, মানে এই 2টি ছাড়া আর অন্য কোনো জাত মহাকাব্য বাংলা সাহিত্যে নাই। এবং এইখান থেকে কাহিনী নিয়ে বাংলা সাহিত্যে অসংখ্য সাহিত্য রচিত হয়েছে, ছোট গল্প, উপন্যাস, নাটক, কবিতা, অসংখ্য জিনিস রচিত হয়েছে। তাই এই 2টা যদি তোমাদের পড়া থাকে তাহলে অনেক সাহিত্য তোমরা বুঝতে পারবে, সহজেই বুঝতে পারবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদেরকে বারবার বলেছি রামায়ণ মহাভারত পড়তে। ধর্মের সঙ্গে আমরা সাহিত্যকে কখনোই মিলাবো না। যে মানে যার কাছে রামায়ণ ধর্মগ্রন্থ, সে বা তিনি রামায়ণকে সেভাবে শ্রদ্ধা করুক, অন্য কেউ শ্রদ্ধা করলে আমাদের তো মানে কোনো ক্ষতি হওয়ার কথা না। একটা সময় তোমরা জানো কি না যে যখন বাঙালি মুসলমানরা আরবি জানতো না, তখন কোরআন শরীফ পড়তে পারতো না, তখন কিন্তু কি বলে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুটাকে তারা কোরআন শরীফের মতো শ্রদ্ধা করত। কোরআন শরীফ আমরা যেভাবে রাখি একটা গিলাপের মধ্যে করে পেঁচিয়ে, মানে বুকে মুখে ছুঁয়ে রাখি, মাথার উপরে রাখি, মানে কোনো রকম অসম্মান যেন না হয়, ঠিক ওইভাবে মুসলমানরা বিষাদ সিন্ধুকে সেভাবেই শ্রদ্ধা করত। এটা সম্পূর্ণ তার ব্যাপার, তার নিজস্ব ব্যাপার, যে তার যে জায়গাটা সে হয়তো মনে করছে যে কোরআন শরীফ সে যেহেতু পড়তে পারে না, এখান থেকে একটু ধর্মীয় স্বাদ নিয়ে সেটাকে সেভাবে শ্রদ্ধা করছেন। তো যারা রামায়ণ মহাভারত, যাদের কাছে ধর্মগ্রন্থ, তারা সেটাকে সেভাবে শ্রদ্ধা করো। তোমাকে তো বলে নাই যে রামায়ণ মহাভারত পড়ে তুমি তাকে সেইভাবে শ্রদ্ধা করো, বা সেইভাবে শ্রদ্ধার জায়গাটা তোমার নিজে থেকেই আসবে। কেন আসবে? তুমি যদি অন্যকে শ্রদ্ধা না করো, অন্যের ধর্মীয় বোধকে শ্রদ্ধা না করো, তোমাকেও কেউ শ্রদ্ধা করবে না, তোমার ধর্মীয় বোধকে কেউ মূল্যায়ন করবে না। কাজেই শ্রদ্ধার জায়গাটা যার যার নিজের ইচ্ছে থেকে আসবে। তুমি তোমার প্রয়োজনীয় জিনিসটা পড়ো, বিষয়টা পড়ো, তোমার জ্ঞানকে সমৃদ্ধ করো।
পড়াশোনার ক্ষেত্রে আমরা কোনো বাছবিচার করব না, আমরা কি পড়ছি না পড়ছি, যত যা কিছু হোক, যা কিছু তুমি হাতের কাছে পাও তুমি পড়ে ফেলো। আমি বলছি সেটা যদি খুব নোংরা জঘন্যতম জিনিসও হয় তাও তুমি পড়ো। কারণ কি, সাহিত্য আমাদের জীবনের কথা বলে এবং মানে বিশ্বজগতে যা কিছুই ঘটে সব কিছুই আমাদের জীবনের অংশ। এবং পড়ার মধ্য দিয়ে তুমি সমস্ত কিছু পড়ে ফেলার পরে কোন জিনিসটা তুমি আত্মস্থ করবে সেটা নির্ধারণ করবে তোমার রুচির উপরে, তোমার পরিবারের উপরে, তোমার পরিবেশের উপরে। আর এই রুচি, পরিবার, পরিবেশ, সংস্কৃতি এগুলো কিন্তু পড়ার মধ্যে দিয়েই তৈরি হয়। তুমি যদি পড়ার আগেই বাছ বিচার শুরু করে দাও তাহলে তো তুমি কিছুই পড়তে পারবে না। কারণ বাংলা সাহিত্য মানে একটা সময় পর্যন্ত সব হিন্দু সাহিত্যিকরা লিখেছেন। তুমি তোমার পাঠ্য বইয়ে 24টা গল্প কবিতা আছে, তার মধ্যে 9টাই আছে তোমাদের মানে হিন্দু সাহিত্যিকদের লেখা, তুমি কি সেগুলো পড়বা না? তো এই ধরনের আমি আশা করব আমার ছেলেরা বা অনলাইন ক্লাসের কারণে যে সমস্ত মেয়েরা আমার ক্লাস দেখছো তারা একটু উদার দৃষ্টিভঙ্গিতে তাকাবে সমস্ত কিছুর দিকে। কোনো কিছু সংকীর্ণ অর্থে আমরা নিব না। সমস্ত কিছু বাংলায় যা কিছু আছে, বাংলা ভাষায় যা কিছু আছে, বাংলাদেশে যা কিছু আছে, সমস্ত কিছু আমাদের সবার, আমাদের হিন্দুর, আমাদের মুসলমানের, আমাদের বৌদ্ধ, আমাদের খ্রিস্টানের। ধর্মীয় দিক ধর্মীয় জায়গায় থাকবে, আমরা সাহিত্যের আনন্দ পড়তে পড়তে নেব। আমি আশা করছি যে এই জিনিস নিয়ে আর কখনো প্রশ্ন আসবে না। আচ্ছা, যে প্রসঙ্গে বলছিলাম, বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল, কথাটা বলছিলাম আমি দক্ষ যজ্ঞ শব্দটা বিশ্লেষণ করতে যেয়ে। এখানে একটু পুরাণের কাহিনী আমি বলছি। দক্ষ হচ্ছে সতী, শিবের স্ত্রী সতীর বাবা। এবং শিব তো তোমরা জানো যে তার আরেকটা রূপ কি, সে শ্মশানচারী, শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে বেড়ায়। তো দক্ষ, প্রজাপতি দক্ষ একবার একটা যজ্ঞের আয়োজন করেছেন। সেই যজ্ঞে তিনি সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু তার কন্যা সতী এবং তার স্বামী শিবকে নিমন্ত্রণ করেনি। তো শিবকে যেহেতু নিমন্ত্রণ করেনি, শিব সীতা নিজে তো যাবেনই না, সীতাকে সেই যজ্ঞে যেতে দেবেন না। কিন্তু বাবার বাড়িতে যজ্ঞ, মেয়ে যাবে না। তো মেয়ে নানা মানে দর্শমূর্তি এটা আছে, সেটা আরেক কি, সেটা ব্যাখ্যায় যাব না। তো নানা কি বলে করে স্বামীকে ম্যানেজ করে সে ঠিকই চলে যায় বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যখন মানে যজ্ঞ স্থানে উপস্থিত হয়, সেই উপস্থিত ওই স্থলেই বাবা দক্ষ কি করেন যে মেয়ের সামনেই তার জামাতার মানে নিন্দা করতে থাকেন। এত কটূক্তি জামাতা সম্পর্কে বলেন যে মেয়ে স্বামীর এই নিন্দা সহ্য করতে না পেরে সেখানেই প্রাণত্যাগ করে, দেহ ত্যাগ করে। তো শিব যখন এই সংবাদ তার কাছে পৌঁছায় যে তার স্ত্রী শ্বশুরের এই সমস্ত মানে কটুকাটব্য সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেছে, তখন তিনি সেখানে যে দলবলে নিয়ে উপস্থিত হয়ে লণ্ডভণ্ড কাণ্ড করে ফেলেন, মানে পুরো যজ্ঞটাকে নষ্ট করে দিয়ে সমস্ত কিছু মানে পণ্ড করে দেন। সেখান থেকেই দক্ষ যজ্ঞ শব্দটি এসেছে কি, কোনো বিরাট কাজের মানে কি বলে যে একটা লণ্ডভণ্ড অবস্থা বা ধ্বংসযোগ্য অবস্থা, বিরাট আয়োজনের একটা ধ্বংসযোগ্য অবস্থা বোঝাতে দক্ষ যজ্ঞ শব্দটা আমরা ব্যবহার করি। বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল, কেন? ওই যে মামার ব্যবহারে পিতা শম্ভুনাথ সেন কি করেছেন যে বিয়ের আসর থেকে বরপক্ষকে বিদায় করে দিয়েছেন। এই অসম্মানে তাদের মানে কি বলে যে বর্বরতার প্রকাশ, তারা যে বর্বর তার চূড়ান্ত প্রকাশ শেষে ঘটিয়ে এসেছেন কি, যে বিয়ের যে আয়োজনগুলো ছিল, ঝাড়বাতি, লণ্ঠন, সমস্ত কিছু যা যা আয়োজন করেছিল, দলবল নিয়ে বরযাত্রীর দল সমস্ত কিছু ভেঙে চুরে একাকার করে সেখান থেকে বের হয়ে আসলো। এবং সেটাকে উপমিত করতে যেয়ে অনুপম বলছে কি, বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হয়ে আসলো। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি দ্বিতীয় অংশের আলোচনা। এরপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে সেগুলো তোমরা লিখে জানালে আমি পরবর্তীতেই করার চেষ্টা করব। এখন চলো আমরা অপরিচিতা 1 ও 2-এ যে চরিত্রগুলো পেয়েছি সেগুলো একটু দেখে নিই, কারণ নামগুলো গুরুত্বপূর্ণ। গল্প কথক বা গল্পের নায়ক হচ্ছে অনুপম, তার নাম কিন্তু আমরা এই অংশেই প্রথম পাই মামার উচ্চারণে। যখন মামার এই কর্মকাণ্ডগুলো কি করছে যে দেখানোর জন্য, বা মামার এই কর্মকাণ্ডে ভাগিনার সমর্থন আছে কি না
এটা জানার জন্য যখন বিবাহ সভা থেকে শম্ভুনাথ সেন অনুপমকে ডেকে নিয়ে আসে, তখন কিন্তু মামা বলেন যে ও এখানে, অনুপম এখানে কি করবে, ও সভায় গিয়ে বসুক। সেই সময় আমরা প্রথম তার নামটা পাই। অনুপম শব্দের অর্থ আমরা জানি অতুলনীয়, উপমাহীন। একটা বিষয় খেয়াল রাখবা, রবীন্দ্র সাহিত্যে নাম এবং প্রকৃতি এই দুইটার ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যক্তি চরিত্র উন্মোচনে লেখক খুব সচেতনভাবে এই বিষয়গুলো ব্যবহার করেছেন। নামও এবং প্রকৃতিকেও ব্যবহার করেছেন তিনি একই সঙ্গে। প্রকৃতির বিভিন্ন অবস্থার সঙ্গে চরিত্রের মন মানসিকতা তিনি বিশ্লেষণ করেছেন। তো অনুপম ব্যঙ্গ অর্থে যে সে আসলে কি দেখতে সুন্দর, কিন্তু আসলে ভিতরে যে না সেটা তিনি বর্ণনায় সেই বুঝিয়ে দিয়েছে। অনুপমের মা, যার মামার সমস্ত কর্মকাণ্ডের অন্যতম সহযাত্রী, এরা আসলে আমাদের সমাজের নারীরা সেই সময়ে, তখনও তো শিক্ষিত ছিল না, তারাও তো কুপমণ্ডকই ছিল, কারণ তাদের জগৎটা তো সেই ঘরের কোণটুকুই ছিল। ফলে এই মায়েদের সংখ্যাও কিন্তু সেই সময়ে কম ছিল না, তাই এদের কিন্তু কোনো নাম নেই। এবং অনুপমের মামা, এই চরিত্রগুলো সেই সময়ে সমাজের আনাচে কানাচে এরাই ছিল। বরপক্ষ বলতে আমরা গৌরীশঙ্কর বাবুকে কি বলি, হৈমন্তীতে অপূর্বর বাবাকে দেখেছি, তারপরে কি বলে যে দেনা পাওনাতে নিরুপমার শ্বশুরকে দেখেছি। এদের আসলে কোনো নাম হয় না, এদের চরিত্রগুলো একই রকমের। এরপরে দেখো অনুপমের বন্ধু হরিশ। হরিশ শব্দের অর্থ হচ্ছে হর্ষ, হর্ষ থেকে হরিশ শব্দটা এসেছে, আনন্দ। মনে আছে কিনা যে হরিশের কথাতেই কিন্তু প্রথম অনুপমের মনে রং লেগেছিল, প্রেমের একটা হাওয়া দিয়েছিল, একটা বসন্তের বাতাস দিয়েছিল। অনুপমের জীবনে যে আনন্দ বা প্রেমের যে আভাস, সেটা কিন্তু হরিশের কথাতেই ছড়িয়েছিল প্রথম। অনুপমের পিস্তুত ভাই বিনু দাদা, নামগুলো আমি দিয়েছি এই জন্য যে অনেক সময় কে হরিশ এবং বিনু দাদার মধ্যে তোমরা গন্ডগোল পাকিয়ে ফেলো বা নামগুলো তোমাদের মনে থাকে না, এই জন্য একটু বিশ্লেষণ করে বা তুলে ধরেছি। বিনু শব্দের অর্থ হচ্ছে বিনা, ঠিক আছে, ছাড়া, ব্যতীত। তো এইখানে আসলে বিনু দাদার ভূমিকা অত নাই, যদিও আমরা একটু রবীন্দ্রনাথের মতো করে ব্যাখ্যা করি যে বিনু দাদাই কিন্তু দুই পরিবারের মধ্যে সম্পর্কটা স্থাপনে হরিশের পরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যে ফোনে দেখে এসে সার্টিফিকেট দিয়েছিলেন যে খাঁটি সোনা। কন্যার নাম কল্যাণী, যে কল্যাণ সাধন করে। কল্যাণীর পরিচয় আমরা পরবর্তী অংশে পাব। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। শম্ভু শব্দের অর্থ মনে আছে তো তোমাদের? আমরা যে বিভীষণের প্রতি মেঘনাদ পড়িয়েছিলাম, সেই সময়ে কিন্তু আমরা নামটা বলেছিলাম শম্ভু, স্বয়ংভূ, যে নিজে নিজে উৎপন্ন হয়েছেন, দেবতা, মহাদেব বা শিবের আরেক নাম শম্ভু। নাথ শব্দের অর্থটাও কিন্তু স্রষ্টা, ঈশ্বর। শম্ভুনাথ, শম্ভুনাথকে যদি আমরা অন্য অর্থে, প্রতীক অর্থে বিশ্লেষণ করতে যাই, শম্ভুনাথ কিন্তু সেই সময়ে বা শম্ভুনাথের চরিত্রটা কিন্তু সেই সময়ে একটা নতুন প্রথা, নতুন কিছু সৃষ্টির অগ্রদূত হিসেবে আমরা দেখতে পারি। যে শম্ভুনাথ সেন যে কাজটা করেছেন, সেই কাজটা সেই সময় পর্যন্ত, তখনও পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয়নি, বা কোনো সাহিত্যিক শম্ভুনাথ সেনের মতো চরিত্র তখনও পর্যন্ত তৈরি করেনি, যে এরকম একটা সমাজে গেড়ে বসে একটা প্রথার বিরুদ্ধে দাঁড়ানো। যদিও আমরা এই আলোচনাটা পরে আসবো, কিন্তু এই যে একটা নতুন একটা সময়ের সূচনা, নতুন কিছু ঈশ্বরই করতে পারেন, মানুষের ব্যাপারটা আলাদা, সেটা আমরা পরে বলছি, যে সেই সৃষ্টি অর্থে শম্ভুনাথ সেন খুবই তাৎপর্যপূর্ণ একটা নাম। আচ্ছা, এরপরে দেখো স্যাকরা, গহনার পরিমাপকারী, এখানেই আমরা এই চরিত্রটা পাই, এরপরে আর এর কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, অপরিচিতার শব্দার্থগুলো একটু দেখে নিই আমরা। জানি না কতটুকু শেষ করতে পারবো, আমাদের সময় 40 মিনিট অলরেডি চলে গেছে, একটু দেখি। মনু সংহিতা। মনু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একজন মুনি, বিশেষ ঋষি, যিনি সংহিতা নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থে হিন্দু ধর্মাবলম্বীদের আচার আচরণ কি হবে না হবে, কিভাবে চলবে, জীবনযাপন প্রণালী তিনি বর্ণনা করেছেন। মনুরচিত সংহিতা, সেটা হচ্ছে মনু সংহিতা।
যে কনসার্টটা এখন তোমরা সবাই জানো যে কনসার্ট দেখো বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের ঐকতান, ব্যান্ড সঙ্গীতে যেটা তোমরা দেখো সেটা কনসার্ট। সওগাত, সওগাত শব্দের অর্থ হচ্ছে উপহার, উপঢৌকন, মানে বিশেষ করে এটা কি বলে যে মানে দেওয়া থোয়া পণ টন এগুলা নানা ধরনের জিনিস উপহার দেওয়াটা কি সওগাত বা উপঢৌকন বা ভেট হিসেবে ব্যবহৃত হয়। কোষ্ঠী পাথর, দেখো কোষ্ঠী পাথর কি স্বর্ণ খাঁটি না নকল সেটা যাচাই করার জন্য এই পাথরটা ব্যবহার করা হয়, কোষ্ঠী পাথর। মকরমুখ, মকরমুখ মানে অনেকেই তোমাদের বইও আছে যে কুমিরের মতো মুখ, কুমির। মকর আসলে ঠিক কুমির নাই, যে দেখো মকরের একটা ছবি আমরা দিয়েছি, দেখতে ঠিক কুমিরের মতো কিন্তু কুমির মানে কুমির না, তোমাদের বইয়ে আছে মকর বা কুমিরের মুখের মতো যে মকর মুখ সেটা, কিন্তু মকরটা হচ্ছে আসলে এইটা। এই মকর একটা আলাদা প্রাণী, কুমির সদৃশ, কিন্তু এরা কি করে যে মৎস্যভোজী, উভচর প্রাণী। এই প্রাণীটা হচ্ছে সেটা। মকর মুখ মানে হচ্ছে মকরের মতো মুখ। বিশেষ করে অলংকার বালার ক্ষেত্রে দেখো মানে এই বালাগুলো বা এরকম আগের যে গহনাগুলো ছিল মানে বালাগুলো ছিল খুব মোটা ধাঁচের ছিল। এগুলো যদিও আমি সেই বালাটা পাইনি, ওইরকম পাইনি, একটা নমুনা তুলে ধরেছি যে দেখো মুখটার কাছে যে বালার মুখের কাছে হচ্ছে কুমিরের মুখের মতো বা মকরের মুখের মতো, সেই বালাগুলোকে বলছে মকর মুখ। এটা বালা প্রসঙ্গে শব্দটা এসেছে, তো আমি সেজন্য বালার একটা ছবি দিয়েছি। রসন চৌকি, রসন চৌকি হচ্ছে সানাই, ঢোল এবং আরেকটা আছে যে কাশি। কাশির ছবিটা আমি পাইনি, এই জন্য এখানে দিতে পারলাম না। এই তিনটা বাদ্যযন্ত্রের মিলিত ঐকতান হচ্ছে রসন চৌকি। আচ্ছা, অভ্রের ঝাড়, অভ্র হচ্ছে একটা খনিজ পদার্থ। এই পদার্থ মানে এই খনিজ দিয়ে তৈরি যে ঝাড় বাতি, ওই যে দেখো আমি ছবিতে দিয়েছি যে দেখা যাচ্ছে কিনা, এই যে এই ঝাড়গুলো অভ্রের ঝাড়, অভ্রের তৈরি যে ঝাড় সেটা হচ্ছে অভ্রের ঝাড়। মৃদঙ্গ, এটা হচ্ছে দেখো মাটির তৈরি একটা খোল, তার দুই পাশে হচ্ছে চামড়ার একটা যন্ত্র, বাদ্যযন্ত্র মৃদঙ্গ। ধুয়া, ধুয়াটা প্রসঙ্গে একটু বলছি যে ধুয়াটা কি, একটা গানের কোনো গানের একটা লাইন, একটা বা দুইটা লাইন যখন দোহাররা বারবার করে বলে সেই লাইনটাই হচ্ছে ধুয়া। এখন তোমাদের মধ্যে আবার একটু প্রশ্ন আসতে পারে যে দোহার কি। দোহার আসলে আমাদের মধ্যযুগের যে সাহিত্য মানে সাহিত্যিক রীতিগুলো ছিল পাঁচালী কথকতা, সেখান থেকে দোহারের ব্যাপারটা এসেছে মূলত। যে মূল গায়ন থাকে একজন, আর দোহার হচ্ছে মূল গায়নের সহযোগী অন্য যে গায়নরা থাকে যে একটা লাইনকে বারবার করে বলে, তাদেরকে বলছি দোহার। তো ধুয়া হচ্ছে দোহাররা যে লাইনটা বারবার করে বলে সেই লাইনটাকে বলছে ধুয়া। জরিমা, জরিমা হচ্ছে জড়তা বা জড়ত্ব, আড়ষ্টতা, যেটা আমরা মানে পরবর্তী অংশে কন্যার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনার ক্ষেত্রে লেখক ব্যবহার করেছেন। মঞ্জুরি, মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে মুকুল, আমের মুকুল, আমের মঞ্জুরি। দেখো এই যে একদম প্রাথমিক অবস্থা, ফুল ফোটার আগে বা ফল ইসের আগের এটা হচ্ছে মঞ্জুরি। একপত্তন, একপত্তন অর্থ হচ্ছে এক প্রস্থ, এক দফা, একবার, আমরা মানে কি বলে এক খণ্ড, একখানা, একবারের যে এটা বোঝায় সেটা হচ্ছে একপত্তন। সরস্বতী, দেবী সরস্বতী যিনি কিনা বিদ্যা এবং কলার অধিষ্ঠাত্রী দেবী। কলা মানে হচ্ছে তো সব রকম শিল্প, মানে সঙ্গীত সাহিত্য সব রকম শিল্পের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন এই সরস্বতী। দেখো তার হাতে বীণা আছে, মানে অনেক সময় তোমরা বিভিন্ন দেবীর সঙ্গে মিলিয়ে ফেলো, তো এই জন্য আমি ছবিটা দিয়ে দিয়েছি। দেখো মহানির্বাণ, মহানির্বাণ মানে হচ্ছে মুক্তি লাভ করা। কলি, কলি হচ্ছে হিন্দু ধর্মে বর্ণিত 4 যুগের সর্বশেষ যুগ। 4টা যুগ কি, সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ এবং কলির যুগ। যে যুগে মানে বর্ণিত আছে কি যে পাপ বেড়ে যাবে, মানে সত্য 4 ভাগের 1 ভাগ থাকবে সত্য, বাকি 3 ভাগ মিথ্যা, অসত্য, অন্যায়, মানে মানে সত্য থেকে মানুষ দূরে সরে যাবে, সেই যুগটা হচ্ছে কলিযুগ। এটা ওই কন্যার বাবার এই আচরণের প্রেক্ষাপটে যে মানে এই প্রসঙ্গটা এসে যে কলি 4 পোয়া হয়ে আবির্ভূত হয়েছে, মানে পরিপূর্ণরূপী
কলির কাল চলে এসেছে। আচ্ছা, পাকযন্ত্র মানে হচ্ছে পাকস্থলী। প্রদোষ, প্রদোষ মানে হচ্ছে অন্ধকার, সন্ধ্যা। এক চক্ষু লণ্ঠন, এটা একটা বিশেষ ধরনের একটা বাতি ছিল সেই সময়ে, যে রেলগাড়ির পথ নির্দেশ করত, যে তার 3 দিক আটকানো কিন্তু একদিক খোলা, সেটাকে বলছে এক চক্ষু লণ্ঠন। লণ্ঠন মানে বাতি। আচ্ছা, কানপুর, কানপুর হচ্ছে কলকাতার বাইরে ভারতের একটা শহর যেখানে কন্যাপক্ষ থাকতো, কানপুর। কোন্নগর, কোন্নগর হচ্ছে কলকাতার নিকটস্থ একটা স্থান যেখানে অনুপমের মামা কুপমণ্ডুক মামা জীবনে একবার কোনো একটা কাজে কলকাতার বাইরে গিয়েছিল, এই হচ্ছে সেই কোন্নগর। পশ্চিমে, পশ্চিমে বলতে পাশ্চাত্যকে বোঝাচ্ছে না, এখানে ভারতের পশ্চিম অঞ্চলে, যেখানে মানে কানপুরে কন্যা এবং কন্যার বাবা থাকতো, সেই পশ্চিমে। অভিষিক্ত মানে হচ্ছে অভিষেক হয়েছে এমন। অভিষেক শব্দটার মানে হচ্ছে কি, ভিজিয়ে দেওয়া, স্নান করা, ওই রকম। এখানে অভিষেক অঞ্চল আসলে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রে অভিষিক্ত শব্দটা ব্যবহার করা হয়, যে মাঙ্গলিক অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে, অভিষিক্ত হয়েছে। আচ্ছা, মাকাল ফল, মাকাল ফলটা একটু দেখো, আমরা বলেছিলাম যে মাকাল ফলকে দেখতে খুবই সুন্দর, দেখতে পাচ্ছ স্ক্রিনে, খুব লাল লাল লটকনের মতো ছোট ছোট সুন্দর ফল, কিন্তু এটার ভিতরটা দেখো খুবই বিশ্রী এবং দুর্গন্ধময়। মাকাল ফলটার অর্থ হচ্ছে কি, যে মানে সুন্দর কিন্তু গুণহীন, গুণহীন সৌন্দর্য বোঝাতে মাকাল ফল শব্দটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, পাঠ পরিচিতিটা আজকে আমরা একটু ধরতে চেয়েছিলাম, কিন্তু সময় বোধহয় করতে পারবো না। তো যাই হোক, আমরা শব্দার্থটা যেহেতু এগিয়ে আছি, সামনের ক্লাসে আমরা 3 এবং 4 অংশ যতটুকু সম্ভব শেষ করে আমরা বাকি অংশটুকু পড়াবো। তো আজকে আর এগুলোতে আমরা করে গেলাম। এই স্লাইডগুলো আমি পরবর্তী অংশে দেখাবো, উদ্দীপকটা দেখাবো। আমি এই পর্যন্ত আজকে থাক। তোমাদের কাজ হচ্ছে, ঢাকা কলেজের ছেলেদের উদ্দেশ্যে বলছি যে তোমরা পরীক্ষার রুটিন নিশ্চয়ই পেয়ে গেছো। তো যদিও না পাও তাহলে এর মধ্যে হয়তো তোমরা তোমাদের ফেসবুক পেজে দেখবে রুটিন দেওয়া আছে। রুটিন না থাকলে 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আমি একটু বলে দিচ্ছি। তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং পরীক্ষা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। ঢাকা কলেজে মানে তোমরা তো প্রথম পরীক্ষা দিচ্ছ, এই জন্য হয়তো একটু তোমাদের টেনশন লাগছে। ঢাকা কলেজ মানে এমন কলেজ, পরীক্ষা দিতে দিতে তোমাদের পরীক্ষা ভিত্তি কেটে যাবে। তোমাদের অবস্থা হবে সেই হৈমন্তীর অপূর্ব মানে বিয়ের অভিজ্ঞতার মতো, যে যারা মানে একবার বিয়ে করে, বিয়ে সম্পর্কে তাদের আর কোনো ভয় থাকে না। এরপরে বিয়ের কথা শুনলেই তাদের কি হয়, যে কল্পের আঁচড়ে তাদের পাকা চুল কাটা হয়ে ওঠে। আর সমস্যা হয় নবীন ছাত্রদের নিয়ে, যে যারা প্রথম বিয়ে করতে যায় তাদের দুশ্চিন্তায় এক রাতে সমস্ত কাঁচা চুল পেকে যায়। তো ঢাকা কলেজে তোমাদের প্রত্যেক সাবজেক্ট টিচার যেমন পরীক্ষা নেন, এখন হয়তো করোনার কালে সম্ভব হচ্ছে না, তেমনি কলেজেও একটা বাধ্যবাধকতা আছে পরীক্ষার, এবং একটা পরীক্ষা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তুমি কিন্তু পরবর্তী পরীক্ষায় বসতে পারবা না। কাজেই মানে যতবারই তুমি ফেল করবা ততবারই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। কাজেই যেই কাজটা করতে হবে সেটা একবারই করো, যেন প্রথম পরীক্ষাতেই তুমি ফিট হয়ে যাও পরবর্তী স্তরের জন্য। এই জন্য ভালো করে পড়াশোনা করো, এবং পরীক্ষা নিয়ে এই প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে দেখবে যে তোমাদের আর কোনো টেনশন থাকবে না, সমস্ত ভয় দূর হয়ে যাবে। আর এই পরীক্ষা নিয়েও আমি বলছি যে টেনশন করার কিচ্ছু নাই, তোমরা জাস্ট ক্লাস লেকচারগুলো ফলো করো, এবং প্রত্যেকটা গল্প কবিতার একদম নাম থেকে শুরু করে শেষ পর্যন্ত, শেষ যে দাড়িকমাটা আছে সেটা সম্পর্কে যা যা আছে তোমাদের যতটুকু সম্ভব নখদর্পণে রাখো। কারণ যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, কোথা থেকে কোশ্চেন আসবে কেউ জানে না, কিন্তু বইয়ের ভিতর থেকে কি আসবে, এবং লেকচারগুলো ফলো করো। এই জন্য আমি বলি যে পরীক্ষার আগে তো এই 40-50 মিনিটের লেকচার দেখা সম্ভব না। যখন তোমরা লেকচারটা দেখো, তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো একটু টুকে ফেলো, সাথে সাথে টুকে ফেলো, যেটা তোমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। তো পরীক্ষার আগে শুধু তোমরা সেই তোমার খাতাটা দেখলেই হচ্ছে কি তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।